हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण और अपडेट तुम्हारे सामने शेयर करते चाই সেটা হচ্ছে প্রাথমিকে প্রশ্নভুল মামলা। অর্থাৎ তোমরা সকলে জানো যে গত দুদিন আগে কিন্তু প্রাথমিকে যে প্রশ্নভুল মামলা সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। তো এখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু মামলার শুনানি হয়। সেখানে পর্ষদের তরফ থেকে আইনজীবী ছিলেন সুবীর সান্যাল এবং অন্য একজন আইনজীবী। অপরদিকে কিন্তু যে মামলাকারী তাদের পক্ষ থেকেও কিন্তু আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরও অন্যান্য আইনজীবীরা ছিলেন। তো এখানে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো কিন্তু খুবই গম্ভীর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা খুবই বড় আপডেট যে 31 অক্টোবরের মধ্যে কিন্তু রিপোর্ট জমার যে করার নির্দেশ সেটা কিন্তু যে জাজমেন্ট বা যে নির্দেশ গত দুদিন আগে যে শুনানি হয় সেখানে কিন্তু বলা হয়। এবং হাইকোর্ট এই নিয়ে কিন্তু এর আগেও বিভিন্নভাবে শুনানি হয়েছে, যেখানে এর আগে যে কমিটি গঠন করা হয়েছিল প্রশ্নভুল মামলা নিয়ে সেটাতে কিন্তু নিষ্পত্তি ঘটেনি। তারপর ডিভিশন বেঞ্চ একটা কমিটি গঠন করে দেয়, সেখানে ভিত্তিতে যে সময়ের মধ্যে বা যে নির্দিষ্ট তারিখের মধ্যে যে প্রশ্নভুল মামলাগুলো চ্যালেঞ্জ করে যেগুলো যার ব্যাখ্যা বা রায়দান দেওয়ার কথা সেটা কিন্তু সেই মুহূর্তে দেওয়া হয়নি। তো জট কাটবে টেট প্রশ্নভুল মামলা এ নিয়ে কিন্তু 31 অক্টোবর সম্পূর্ণ রিপোর্ট জমা করতে বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটিদের, যেটা বিচারপতিদ্বয়ের কিন্তু এই ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা ভিত্তিতে রায়দান করা হয় গত দুদিন আগে। তো শুনানি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায় ভিডিওর মধ্যে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যদিও এটা মামলাটা পুরনো অর্থাৎ দুদিন আগে, কিন্তু যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে 31 অক্টোবর বেশি দিন নেই এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এখান থেকে যদি যে নম্বর সেই নম্বর যে প্রশ্নমূল মামলা সে প্রশ্ন যদি ভুল থাকে তাহলে যে প্যাডাগজিক্যাল যেহেতু প্রশ্ন রয়েছে ভুল যদি থাকে বা বিশেষজ্ঞ কমিটি যদি দেখেন খতিয়ে বিষয়গুলো যে প্রশ্ন ভুল রয়েছে এবং সেক্ষেত্রে যদি নম্বর পায় তাহলে কিন্তু নম্বর বাড়তে পারে অনেকেরই। এবং এখান থেকে 2025 যে ইন্টারভিউ হতে চলেছে অর্থাৎ যে শর্ট নোটিশ প্রকাশ করেছে তার ফুল নোটিফিকেশান আসার আগে যদি এই প্রশ্নভুল মামলার নিষ্পত্তি ঘটে তাহলে কিন্তু আরও অনেক ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়তে পারে। তো কী বিচারপতি নির্দেশ দিয়েছেন, কী শুনানিতে ঘটেছে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, সকলে শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেল নতুন আছো এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য বিশদ পাওয়ার জন্য, সমস্ত তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবে আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। তাহলে সমস্ত কেস আপডেটগুলো যেভাবে বাংলাতে শেয়ার করা হয় বা ব্যাখ্যা করে দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খভাবে সেই তথ্যগুলো তোমরা সকলে বুঝতে পারবে। তো অবশ্যই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক এবং বাকি সাথে শেয়ার করো। তো চলো কী ঘটেছে একদম বিষয়ের ডিটেলস আলোচনা করা যাক। তো তোমরা সকলে জানো যে কলকাতা হাইকোর্টে যে 2022 বা 2017 এই বিভিন্ন টেটে যে প্রশ্নমূল মামলা সেটা নিয়ে কিন্তু মামলার যে শুনানি সেটা কিন্তু চলছে। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা সেটা হচ্ছে 2022 টেটের যে প্রশ্নমূল মামলা নিয়ে। তো 31 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে বা করার নির্দেশ বলা ছিল এক পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে। তো জট কাটবে টেট প্রশ্নভুল মামলার এটা কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। তো কী ঘটেছে মামলার তার ব্যাখ্যাটা আলোচনা করা যাক একদম ডিটেলসভাবে। ওকে, তো দেখো বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2022 টেট যে প্রশ্নভুল মামলা সেটা শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে 31 অক্টোবরের মধ্যে বিশেষজ্ঞ কমিটির যে রিপোর্ট সেটা কিন্তু জমা দেওয়ার যে কড়া সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো এই নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে মামলাটি অর্থাৎ 2022 টেটের যে প্রশ্নমূল মামলা সেটা কিন্তু নতুন গতি এলো বলেও মনে করা হচ্ছে এবং চাকরি প্রার্থীদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে বলেও মনে করা হচ্ছে। কারণ যে সমস্ত প্রার্থীরা হয়তো 2-1 নম্বরের জন্য কোয়ালিফাইড করতে পারেনি টেট, তাদের জন্য যেমন একটা সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ যদি এটাতে নিষ্পত্তি ঘটে। অপরদিকে 2025 যে ইন্টারভিউ সেটাতে কিন্তু অনেক প্রার্থীর সংখ্যা বাড়তে পারে, যেখানে যে শূন্যপদ সেটা কিন্তু খুবই নগণ্য। এবং যদিও এই শূন্যপদ অনেক রয়েছে রাজ্য জুড়ে, যে প্রাথমিকে যে শিক্ষার অবস্থা তাতে করে শিক্ষক শূন্য বা শিক্ষার্থী শূন্য বিদ্যালয় অনেক রয়েছে, যদিও এটা নিয়ে কোনো মাথা খারাপ বা মাথা ঘামায়নি এখনও পর্যন্ত সরকার তরফ থেকে। শুধু নগণ্য 13,421 শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া করতে যাচ্ছে। যদিও এই নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আটকে রয়েছে বিভিন্ন মামলার মধ্যে, তার মধ্যে একটা নতুন বিষয় যে টেট প্রশ্নভুল মামলার বিষয়টা। তো এটা নিয়ে এর আগে যে 17 টেট প্রশ্ন বা 14 টেট প্রশ্নভুল মামলা যদিও সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আটকায়নি, এক্ষেত্রেও আটকার কোনো বিষয় নেই। তবে এখনও পর্যন্ত যে ফুল নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ ইন্টারভিউ সেটা কিন্তু এখনও দিন ধার্য হয়নি বা নোটিফিকেশান প্রকাশ করেনি পর্ষদের তরফ থেকে। তো এখানে যে 22 টেটের যে প্রশ্নভুল মামলা সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর
ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হয় এবং মামলাকারীদের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষীয়মান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনানির কেন্দ্রে ছিল বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দেওয়ার বিলম্ব নিয়ে। অর্থাৎ মূল যে বিষয় সেটা হচ্ছে রিপোর্ট জমা। যদিও এর আগে রিপোর্ট জমার জন্য যে ডিভিশন বেঞ্চ যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিল, ওনাদের যে দিন ধার্য ছিল বা যে দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা সেটা কিন্তু ওনারা সেই সময়ের মধ্যে জমা করেনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাটি উঠে কলকাতা হাইকোর্টের বেঞ্চে। তো শুনানির মূল বিষয়বস্তু কী ঘটেছে, তো শুনানির শুরুতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে ইংরেজি এবং গণিতের যে প্রশ্ন সংক্রান্ত যে সমস্যার নিষ্পত্তির জন্য একটি অতিরিক্ত যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। 11 জুলাই 2025 এর একটি অর্ডার অনুযায়ী 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের মধ্যে সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার কথা, অর্থাৎ 11 জুলাই থেকে আগস্ট, কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘদিন পেরিয়ে গেল সেই রিপোর্ট কিন্তু জমা দেওয়া হয়নি, যার ফলে মামলাকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলেও মনে করা হচ্ছে। এটা কিন্তু বিকাশ রঞ্জন বাবু কিন্তু প্রশ্নটি তুলেন প্রথমেই শুনানির শুরুতে। তো এখান থেকে কী বিষয় উঠে আসছে, তো এখানে তখন পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কি যুক্তি দেখাচ্ছেন, তো অন্যদিকে পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয়বাবু তিনি জানান যে এই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে, তবে তারা সেই রিপোর্টটি ডিভিশন বেঞ্চের পরিবর্তে সিঙ্গেল বেঞ্চে জমা দিতে চান। এটা কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বক্তব্যটি রাখেন। তিনি এটিকে একটি ডিসপোজ ম্যাটার বলে যুক্তি দেন এবং 23 আগস্টের একটি অর্ডারের কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী প্রথমে 7টি পেডাগজি প্রশ্ন নিয়ে সমস্যা ছিল এবং তৎকালীন বিশেষজ্ঞরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে না চাওয়ায় অতিরিক্ত কমিটি কিন্তু চাওয়া হয়েছিল সেই মুহূর্তে। এটা কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি যুক্তি বিষয়টি সমস্ত কিছু জানান মামলাকারীদের যিনি আইনজীবী বিকাশ রঞ্জন বাবু ছিলেন তার পরিপ্রেক্ষিতে। তো ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে কিন্তু একটা কড়া নির্দেশ দেন যখন সমস্ত বিষয়টা যে বিভিন্ন বাকবিতণ্ডা যখন হয় কলকাতা হাইকোর্টে, এবং এই আর্গুমেন্টের মধ্য দিয়ে কিছু কড়া অবস্থান এবং নির্দেশ দেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে। তো এখানে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি স্পষ্টভাবে জানান যে যেহেতু ডিভিশন বেঞ্চে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে তাই সেই রিপোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চের কাছেই জমা দিতে হবে। এটা কিন্তু কড়াভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে কোনোভাবে সেটা সিঙ্গেল বেঞ্চে আর উত্থাপন করতে হবে না, কারণ যেহেতু এই যে প্রশ্নমূল মামলা সেটা নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেই গঠন করে দেয়। তার ভিত্তিতে বলা চলে যে ডিভিশন বেঞ্চে কিন্তু সমস্ত যে প্রশ্নমূল মামলার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু বিশেষজ্ঞ কমিটিকে এখানে মানে রিপোর্টটি জমা করতে হবে। বিচারপতি এও বলেন যে ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট চাইতেই পারে, আমরা রিপোর্টটি দেখতে চাই, তারপর ট্রায়াল কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ প্রথমত যে রিপোর্ট প্রকাশ করেছে বা যে তথ্য যাচাই করে যে প্রশ্ন কতগুলো ভুল রয়েছে কোনগুলো আদৌ ভুল আছে কি নেই সেগুলো সমস্ত বিষয় কিন্তু ডিভিশন বেঞ্চ প্রথমত দেখবে, তারপর সেটা পরবর্তী ট্রায়াল কোর্টে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আইনজীবীদের মধ্যে সওয়াল জবাবের সময় মামলাকারীদের পক্ষের আরেকজন সিনিয়র আইনজীবী বলেন যে এই রিপোর্ট জমা না হওয়ায় কারণেই কিন্তু 2025-এর নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি হলেও মামলাকারীরা তাতে কিন্তু অংশ নিতে পারছেন না। অর্থাৎ এই বিষয়টি বা যুক্তিটি মামলাকারীদের তরফ থেকে যিনি আরেকজন আইনজীবী ছিলেন তিনি কিন্তু বিষয়টি জানান যে যেহেতু 2025-এর শর্ট নোটিশ প্রকাশ হয়ে গেছে এবং তারপর যে ফুল নোটিফিকেশন সেটা যদিও এখনও পর্যন্ত জারি করা হয়নি, কিন্তু প্রশ্নমূল মামলা থাকার জন্য যারা হয়তো 1-2 নম্বরের জন্য পাস করতে পারেনি তারা অবশ্যই পাস করার যে একটা ক্ষমতা সে রাখতে পারেন। সেই ভিত্তিতে উনি বলেন যে 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত চাকরি প্রার্থী যারা 2-1 নম্বরের জন্য পাস করেনি তারা কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছে না এই রিপোর্ট না আসার জন্য। তো এক্ষেত্রে চূড়ান্ত কিছু নির্দেশ দেওয়া হয়। তো প্রথমে বিচারপতি রিপোর্টটি পরের দিনেই জমা দেওয়ার কথা বললেও পর্ষদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন রাতুল বিশ্বাস তিনি কিন্তু ছট পুজোর ছুটির কারণে অপারগতা প্রকাশ করেন। অর্থাৎ কি তিনি বলেন যে যেহেতু ছট পুজোর ছুটি রয়েছে তাই এই মুহূর্তে সেই রিপোর্ট কিন্তু জমা দেওয়া হচ্ছে না বলে রাতুল বিশ্বাস মহাশয়বাবু তিনি জানান। তো সব দিক বিবেচনা করে কিন্তু ডিভিশন বেঞ্চ এরপর এই মামলাটি পুনরায় 31 অক্টোবর প্রথম ম্যাটার হিসেবে কিন্তু মেনশন করার নির্দেশ দেয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ওই তারিখেই কিন্তু মধ্যে রিপোর্টটি জমা করতে হবে। অর্থাৎ এখান থেকে একটা যে সম্পূর্ণ নির্ঘণ্ট কিন্তু বেজে গেছে যে এরপর পর্ষদ কী যুক্তি সওয়াল বা কী তথ্য রাখতে চাইছে পরবর্তী 31 অক্টোবর সেটা কিন্তু দেখার বিষয়, কারণ স্পষ্টভাবে আইনজীবী যে সওয়াল জবাব তার পরিপ্রেক্ষিতে
যে বিচারপতির নির্দেশ সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা গিয়েছে যে 31শে অক্টোবরের মধ্যে কিন্তু মামলাটি যখন উঠবে সেখানেই কিন্তু সমস্ত রিপোর্ট কী কী তথ্য উঠে আসছে সেই তথ্যগুলো সমস্তভাবে বা ডিটেলসভাবে কিন্তু উপস্থাপন বা উত্থাপন করতে হবে এই ডিভিশন বেঞ্চে। তো পর্যবেক্ষকদের মতে মামলাটি যাতে সিঙ্গেল বেঞ্চে গিয়ে সেটা আরও বিলম্বিত যাতে না হয় সেই কারণে বিচারপতি এই কড়া নির্দেশ দিয়েছেন, যাতে করে খুব দ্রুততার সাথে এই মামলাটি যাতে এবার নিষ্পত্তি ঘটে। তো এখান থেকে প্রশ্ন জাগছে, যদি এই প্রশ্নভুল মামলাতে যদি 7টা কি 8টা প্রশ্ন যদি ভুল থাকে এবং এখানে যদি 7টা কি 8টা প্রশ্ন যদি নাম্বার বেড়ে যায়, তাহলে যে চাকরি প্রার্থীর যে সংখ্যা অর্থাৎ 2025-এ যে ইন্টারভিউ বসতে চলেছে বা ইন্টারভিউ হতে চলেছে সেখানে কিন্তু আরও সংখ্যা কিন্তু বাড়তে চলেছে এবং এটা যারা পাস করেনি তাদের ক্ষেত্রে যতটা ভালো বা ভালো সুযোগ, অন্যদিকে যারা এতদিন পর্যন্ত পাস করে রয়েছেন, যারা রাজপথে নেমেছেন তাদের জন্য কিন্তু একটা খুবই খারাপ বিষয় যে এই 13,421টা শূন্যপদে, যেখানে খুবই নগণ্য শূন্যপদ যে হিসাবে চাকরি প্রার্থী পাস করে রয়েছে এবং বিগত বছরে যে হিসাবে শূন্যপদ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই শূন্যপদের ক্ষেত্রে কিন্তু অনেকটা যে ইন্টারভিউ ফাইট বা ইন্টারভিউ যে একটা যে প্রতিযোগিতা সেটা কিন্তু খুবই গভীরভাবে হতে চলেছে এবং বৃহৎ আকারে কিন্তু এই প্রতিযোগিতা হবে। তো এখন দেখার বিষয় যে 31শে অক্টোবর বিচারপতি যে ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সেখানে বিশেষজ্ঞ কমিটি আদৌ পর্ষদের যুক্তি সিদ্ধান্তের ভিত্তিতে কি রিপোর্ট জমা করবে কি করবে না সেটা কিন্তু বোঝা যাবে। তো অবশ্যই 31শে অক্টোবর সকলেরই নজর থাকবে এবং সেখানে কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে, কি প্রশ্ন ভুল রয়েছে সেটা নিয়েও কিন্তু সিদ্ধান্ত বোঝা যাবে যে আদৌ এগুলো ভুল আছে কি নেই। তো এই ছিল সম্পূর্ণ মূল আপডেট বা বিষয়টা, যেটা আগামী 31শে অক্টোবর উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে মামলাটি এবং সেখানেই কিন্তু বোঝা যাবে যে কি হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। তো যদি কোনো প্রশ্ন বা যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই মুহূর্তে এটা একটা খুবই কিন্তু জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আশা করছি পরবর্তী আপডেট যদি আসে, কিছু যদি আপডেট পাওয়া যায় তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করা হবে। তো ততক্ষণের জন্য বলবো সকলকে ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো সকলে প্রিপারেশন নাও, পড়াশোনার প্রস্তুতি নাও এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো আর ভিডিওটি লাইক বাকির সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।